এই কাকভেজা শরীর নিয়ে আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার দিকে কেউ লালসার নজরে কুদৃষ্টি দিক। কথাটা কানে আসতেই নিজের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে যায় সামিয়া। ড্রেস পুরো শরীরে লেপ্টে আছে, ভীষণ বাজে দেখাচ্ছে। নিজের ওড়নাটা দিয়ে আরো একটু নিজেকে ঢাকার বৃথা চেষ্টা চালিয়ে ইয়াসিরের পাশের সিটে বসে পড়ল সামিয়া। ইয়াসির ড্রাইভিং করতে লাগলো। বেশ অনেকক্ষণ সামিয়াকে পরখ করে নিজের পরনের শার্ট এর উপর জ্যাকেট সামিয়ার দিকে এগিয়ে নিয়ে বলল, এটা গায়ে জড়িয়ে নিন, ঠান্ডা লাগবে না। না সমস্যা নেই, ঠিক আছে আমি। আপনাকে পড়তে বলেছি, পড়ে নিন। আমার প্রয়োজন নেই বললাম তো। গাড়ি ব্রেক করলো ইয়াসির। সামিয়ার দিকে এগিয়ে গিয়ে নিজ দায়িত্বের জ্যাকেট জড়িয়ে দিল। হঠাৎ ইয়াসিরের এত কাছে আসায় মুহূর্তের জন্য মনে হলো দম আটকে এলো সামিয়ার। বুকের মধ্যে ড্রিম ডিম শব্দ শুরু হলো। নিজ জায়গায় বসতে বসতে ইয়াসির বলল, ঠান্ডায় কাঁপছেন অথচ জ্যাকেট নিতে বারণ করছেন। আপনাদের মেয়েদের এই এক প্রবলেম, সব জায়গায় নিজেদের মন মর্জি চালান। থ্যাংক ইউ ইয়াসির ভাই, আপনাকে। শুনুন, বেশি কিছু ভাবার প্রয়োজন নেই। আপনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি সেম কাজ করতাম, তাই মনের মধ্যে অন্য কোনো চিন্তা আনবেন না। ইয়াসির ভাই, একবার আমার ভালোবাসাটা কবুল করে দেখুন না। নিজের সবটা আপনার জন্য উজাড় করে দিব। নিজের বক্ষ পিঞ্জরায় এই লুকায়িত ভালোবাসা একবার মেনে নিন না। নিজের মনে কি আমাকে একটু জায়গা দেয়া যায় না? কথাগুলো নিজের মনে মনে বলল সামিয়া। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কেন নিয়তি এত কঠিন? কেন ভালোবাসায় এত যন্ত্রণা? ভালোবাসা তো শুদ্ধ জিনিস, তাও কেন এত হৃদ মাঝারে এত রক্তক্ষরণ হয়? ইয়াসির ভাই কি কখনো তার ভালোবাসা বুঝবে না? কথাগুলো ভাবতে ভাবতে কখন যে বাসার কাছে চলে এলো টেরও পেল না। কি ব্যাপার, গাড়িতে বসে থাকার ইচ্ছা আছে নাকি? না, চলে যাচ্ছি আমি। বই গায়ে জড়ানো জ্যাকেট খুলতে লাগলো সামিয়া। এই জ্যাকেটের প্রয়োজন নেই আমার, আপনি পরে থাকেন। সামিয়া আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ইয়াসির এক পলক সামিয়ার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। অফিসে থেকে এসেছে, বেশ খানিকক্ষণ হয়েছে। রুমে এসে বেলিকে পেল না। ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ পর বেলির কোনো খোঁজ না পেয়ে বেলিকে ডাকলো। কি হয়েছে, চেঁচাচ্ছেন কেন? আমি চেঁচাচ্ছি? কোথায় স্বামী এসেছে একটু আদর সোহাগ করবে, তা না করে দূর দূর করছো। কি জন্য ডেকেছেন বলেন, কাজ আছে আমার। আমি বাসায় থাকলে কোনো কাজ করতে হবে না তোমার। আমি বাসায় থাকলে তোমার শুধু একটাই কাজ, আর সেটা হলো আমার সাথে থাকা। কেন, আপনি কি বাচ্চা নাকি যে আপনার পিছে ঘুরঘুর করবো? হুম, আমি বাচ্চা না, তবে কয়েকদিন পর বাচ্চার বাবা হব। আপনি তো গম্ভীর মানুষ ছিলেন, তাহলে এত ঠোঁট কাটা স্বভাবের কিভাবে হলেন? বউ পাশে থাকলে স্বামীদের ঠোঁট স্বভাবের হতে হয়। এখন যদি আমি ঠোঁট কাটা স্বভাবের না হয়ে তোমার মতো লজ্জা পাই, তাহলে তুমি আমি দুজনের সুখের সাগরে ভাসবো কি করে? আর সুখের সাগরে না ভাসলে বাচ্চা আসবে কিভাবে? পরে সবাই আমার পুরুষত্বে প্রশ্ন তুলবে। বলেই হাসতে লাগলো সুভাষ। বেলি মুখ দিয়ে চ উচ্চারণ করলো। কথা না বাড়িয়ে ঘর থেকে বের হয়ে বসার ঘরের দিকে হাঁটা ধরল। সুভাষও তার পিছু নিল। বসার ঘরে বসে আছে সামিয়া, মিহির, আমজাদ হোসেন, বিলকিস বেগম আর মনিরা বেগম। রীতা বেগম আর রাজিয়া বেগম রাতের খাবার তৈরি করছেন। সুভাষ, আমরা সবাই যাব, তুমি আর বেলিও চলো। তোমার ফুফু অনেকবার করে দিতে বলেছে, বললেন আমজাদ। বাবা দেখো, বেলির কোচিং করতে হবে, ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে না পড়লেও ভার্সিটিতে ভর্তি হবে কি করে? তাছাড়া আমারও অফিসে কাজ আছে। তোমরা যে ঘুরে আসো, নেক্সট টাইম আমি বেলিকে নিয়ে যাব। ভাইয়া তোমরা চলো, এখন সবাই একসাথে গেলে ভালো লাগবে। ভাইয়া চলো, একসাথে মজা হবে। তোরা যা, আমরা নেক্সট টাইম যাবো না। কেউ আর কথা বাড়ালো না। এতক্ষণ সময় পুরো নীরব ভূমিকা পালন করেছে বেলি। অন্য সময় হলে তো মুখ দিয়ে খই ফোটে, তবে আজ উল্টো চিত্র। অন্য সবাই বিষয়টা খেয়াল না করলেও সুভাষ ভালোভাবেই খেয়াল করেছে। হালকা পাতলা কথা বলে ডিনার শেষ করে যে যার রুমে চলে গেল। বেলিও টুকটাক কাজ করে রুমে চলে এলো। রুমে এসে কোথাও সুভাষকে পেল না। নিজের মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সুভাষ বেলির হাতে টান মেরে বসিয়ে দিল। এক ঝটকায় বেলিকে কোলে নিয়ে সদর দরজা দিয়ে বের হয়ে গেল। বেলিকে গাড়িতে বসিয়ে দিয়ে গেট লক করে দিল। কি শুরু করেছেন রাতের বেলা? ঘুমাবো আমি, ছাড়েন আমাকে।
চুপচাপ বসে থাকো। বেলি তাও ছুটোছুটি করতে লাগলো। তুমি এখন চুপচাপ না বসলে আমার থেকে খারাপ কেউ হবে না। সুভাষের ধমকে বেলি চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ ড্রাইভিং করার পর একটা বড় শপে চলে এলো দুজনে। বেলিকে অনেক রকমের চকলেট চিপস কিনে দিল সুভাষ। তবুও বেলির মুখের হাসির কোনো রেখা নেই, মুখটা এখনো মলিন হয়ে আছে। বাড়ি ফেরার জন্য গাড়িতে বসতেই বেলির হাত নিজের হাতের মুঠোয় নিল সুভাষ। কি হয়েছে বেলি, তোমার কি মন খারাপ? বেলি এক পলক সুভাষের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সুভাষ বেলির মুখ নিজের দিকে ঘুরিয়ে আরো ঘাবড়ে গেল। কি হয়েছে এই মেয়ের? কান্না কেন করছে? কি এমন হলো যে মেয়েটা মন মরা হয়ে আছে? বেলিকে তো কোনো সময় এমন মন মরা হয়ে থাকতে দেখা যায় না, তবে আজ কি হলো? বেলি, কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। বেলির চোখের জল মুছে দিয়ে বলল সুভাষ। আপনি আমাকে প্রমিস করুন, আমি যা বলবো তা আপনি আমাকে করতে দেবেন। কান্না করতে করতে বলল বেলি। আচ্ছা, দেখা যাবে, বলো কি হয়েছে। আমি সবার সাথে ফুপুর বাসায় যেতে চাই, আমাকে প্লিজ যেতে দিন। কতদিন ঘুরতে চাই না, সবাই ঘুরবে, আমি বাসায় একা কিভাবে থাকবো? আমিও যেতে চাই তাদের সাথে। আপনি কিন্তু আমাকে প্রমিস করেছেন যে আমি যা বলবো আমাকে করতে দেবেন। আমি কিন্তু যাবই যাব। এক নাগারে কথাগুলো বলল বেলি। আমি তো তোমাকে যেতে না বলিনি, শুধু বলেছি এখন না যেতে। আর আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে পরে নিয়ে যাব, মন খারাপ করো না। না, আমি এখন সবার সাথে যাব মানে যাব। দেখো বেলি, তুমি জানো আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। তোমাকে তো বললাম যে আমি তোমাকে পরে নিয়ে যাব। সুভাষের কথা শেষ না হতেই বেলি গাড়ির দরজা খুলে বাইরে বের হয়ে বলল, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে যাওয়ার পারমিশন না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি গাড়িতে উঠবো না। বেলি, গাড়িতে এসো বলছি। না, আমি গাড়িতে উঠবো না। ভালোই ভালোই বলছি, গাড়িতে ওঠো। তাদের কথার মাঝে আকাশ ছেদ করে ধরণীতে বৃষ্টির আবির্ভাব ঘটল। সাথে আকাশের গগন বিদারী চিৎকারের মতো বজ্রপাতের আওয়াজ। বিজলি চমকাচ্ছে, সাথে আছে দমকা হাওয়ায়। মুহূর্তের মধ্যেই বেলির সর্বাঙ্গ ভিজে একাকার হয়ে গেল। ঠোঁট জোড়া কাঁপতে লাগলো, কাপড় পুরো শরীরে লেপ্টে গেল। বেলি, তাড়াতাড়ি ভেতরে এসো। আমি আসবো না, আসবো না, আসবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, যেও। তুমি যদি এক্ষুনি ভেতরে না আসো তবে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বেলি। খানিকটা উঁচু আওয়াজে বলল সুভাষ। এখন আমি আসবো না, আমি বৃষ্টিতে ভিজবো। সুভাষ গিয়ে বেলির হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। এক দৃষ্টিতে বেলির দিকে তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। না, এই মেয়ের দিকে বেশিক্ষণ তাকানো যাবে না, নেশা হয়ে যাবে। ঘোরের মধ্যে ডুব দিয়ে ডুবে কোনো মেয়েকে কি এভাবে দেখলে চোখ ফেরানো যায়? তাও আবার মেয়েটা যদি হয় করা বউ। তাও অবাধ্য চোখগুলো বারবার বেলির দিকে গিয়ে পড়ল। না চাইতেও বেহায়া চোখগুলো বারবার বেলির ভেজা গলায় বিন্দু বিন্দু জমে থাকা পানের দিকে তাকাতে চাইছে। বারবার চোখ গিয়ে পড়ছে কাঁপতে থাকা বেলির ঠোঁটের দিকে। তবুও নিজেকে সংযত রেখে ড্রাইভিংয়ে মনোযোগ দিল সুভাষ। গাড়ি পার্ক করে বেলির হাত ধরে সোজা নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে মুহূর্তের মধ্যেই এক হাতে বেলির কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে বেলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মিনিট পাঁচেক পর ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবালো। পরপর কয়েকটা চুমু খেলো। একটা লাভ বাইট দিয়ে বাথরুমে চলে গেল। ঘটনাগুলো এত তাড়াতাড়ি হলো যে বেলির বুঝে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগলো। চোখে মুখে লজ্জার ছাপ ফুটে উঠল। নাকসহ দুপাশের গাল লাল হয়ে গেল। ইস, কি লজ্জা! তবে মনের মধ্যে নতুন অনুভূতি হচ্ছে। এই লোক যখনই কাছে আসে ঠিক সেই সময়েই অন্যরকম অনুভূতি কাজ করে। সর্বাঙ্গ জুড়ে শিরশির অনুভব হয়, বুকে ড্রিম শব্দ হয়, হাত পায়ে কাঁপন ধরে। বেলি নিজেও জানে না এই অনুভূতির নাম কি। বেলি জানতেও চায় না। ঘুম থেকে আজ একটু লেট করে উঠল বেলি। পুরো রুমে চোখ বুলিয়ে কোথাও সুভাষকে পেল না। লোকটা হয়তো অফিসে চলে গেছে। কাল রাতে বৃষ্টিতে ভেজার ফলে শরীর কেমন যেন লাগছে, মাথাটা ভীষণ ব্যথা করছে। কেন যে বৃষ্টিতে ভিজতে গেল? দ্রুত ফ্রেশ হয়ে নিচে চলে আসলো বেলি। আগে একটু নাস্তা করা দরকার, তবেই ভালো লাগবে। রিদিতা আপু, তুমি কখন এলে? বলেই হৃদিতাকে জড়িয়ে ধরল বেলি। তুই যখন ঘুমের দেশে ছিলি তখন এসেছি। বলেই হাসতে লাগলো হৃদিতা। তুমি যে আসবে আগে বলনি কেন? এত প্রশ্ন না করে আগে নাস্তা করে নি, পরে কথা হবে। তোমার বোনের দিক থেকে চোখ সরিয়ে একটু আমার দিকেও তাকাও।
শালি সাহেবা। বলেই হাসতে লাগলো সায়েম। আরে আপনি আবার কখন এলেন দুলা ভাই? তোমার বোনের সাথে এসেছি। তুমি তো বোনকে পেয়ে আর আমাকে দেখোই নাই। যাও আগে নাস্তা করে আসো, পরে সব কথা হবে। হৃদিতার হাজবেন্ড সায়েম পেশায় একজন শিক্ষক। ভালোবেসে বিয়ে হয়েছে হৃদিতার। একটা মেয়ে আছে 5 বছরের, নাম চাঁদ। এতদিন পর বাবার বাসায় এসেছে, তাও আবার এক বিশেষ কারণে। কারণটা হচ্ছে সকলে একসাথে মিলে ফুপুর বাসায় যাবে। হৃদিতা প্রথমে না যেতে চাইলেও সাইম একদম তৈরি ঘুরোঘুরি করার জন্য। তাই তো এখানে চলে এসেছে, সকলে একসাথে ঘুরতে যাবে। রাত বাজে 8টা। সামিয়ার রুমে বসে আড্ডা দিচ্ছে 3 বোন। মূলত আগামীকাল রাতে তারা ফুপুর বাসায় রওনা দিবে, তাই তো সামিয়া তার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। বেলি আর হৃদিতা বসে তাকে হেল্প করছে। কি ব্যাপার বেলি, তোর বর মনে হয় তোকে অনেক ভালোবাসে, তাই না? না আপু, তেমন কিছু না। তোমার ভাই একটা গম্ভীর মানুষ, সে আর ভালোবাসা? আরে যদি ভালো নাই বাসে তাহলে দাগগুলো আসলো কোথা থেকে বেলি? বলেই মুচকি হাসি হাসতে লাগলো হৃদিতা। মূলত গলার সেই দাগের দিকে ইশারা করে বলছে হৃদিতা। ওহো আপু, কি দেখালে কি তুমি আমায়! ইস, আমি এতক্ষণ কেন দেখলাম না এটা? অনেক আদর করে সুভাষ ভাই তোকে, তাই না বেলি? এতদিনে তো তাহলে ঠিক তোকে চুমুও খেয়েছে ভাইয়া, তাই না? ঠোঁটে চুমু খেতে কেমন লাগে বল না বেলি? ঠোঁটের স্বাদ কেমন? বলেই বেলিকে হালকা ধাক্কা দিয়ে হাসতে লাগলো সামিয়া। লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে বেলির। মনে হচ্ছে কোনো চোর চুরি করে ধরা খেয়ে গেল। লজ্জায় অস্বস্তিতে পুরো ফেস অন্যরকম হয়ে গেল। দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। আহা থাম তো সামিয়া, মেয়েকে আর লজ্জা দিস না। বলেই অট্র হাসিতে ফেটে পড়ল সামিয়া আর হৃদিতা। থাকো তোমরা, আমি যাই। আরে বাবা কোথায় যাচ্ছিস? আচ্ছা সরি, আর তোকে লজ্জা দিব না। আমরাই তো লজ্জা দিব, আর লজ্জা দিলেই বা কি, লজ্জা ভাঙার জন্য অন্য একজন তো আছে, তাই না বেলি আপু? সামিয়ার কথা শুনে হৃদিতা হেসে দিল। আমি কিন্তু এখন সত্যি সত্যি চলে যাব। আচ্ছা আচ্ছা, আর লজ্জা দিব না। প্রতিবার বলছো লজ্জা দেবে না, তাও লজ্জা দিয়েই যাচ্ছ, এটা ঠিক না। আচ্ছা বাবা ঠিক আছে, আর লজ্জা দিব না। রাত বাজে 10টা। খাবারের পর্ব শেষে যে যার রুমে চলে গেল। রুমে বসে ল্যাপটপে কাজ করছে সুভাষ। বেলি তো খুশিতে আত্মহারা। খুশি হবে না কেন? অবশেষে ফুপুর বাড়ি তার যাওয়া হচ্ছে। রাতে ডিনার করার সময় সুভাষ বলে উঠল, আমি আর বেলিও আপনাদের সাথে যাব, তবে আমরা 2 দিন থেকেই চলে আসব। অনেক কষ্ট করার পর অফিস থেকে ছুটি নিয়েছি, বেশি দিন অফ দেওয়া ঠিক হবে না। এই কথা শোনার পর বেলির মন তো খুশিতে লাফাচ্ছে। ইস, কি যে মজা হবে না! কতদিন পর ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে। নিজের জামাগুলো গুছিয়ে সুভাষের সামনে গিয়ে বলে উঠল বেলি, থ্যাংক ইউ। কিসের জন্য? এই যে আপনি যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন। হুম। আর কথা বাড়ালো না বেলি। এই লোকের আবার কি হলো? এমনি সময় তো কথা বলে, আজ এমন চুপচাপ হয়ে আছে কেন? আজ লোকটাকে একটু বেশি গম্ভীর মনে হচ্ছে। শরীর ভালো না নাকি মন ভালো না? বেশি কথা না ভেবে বেডে শুয়ে পড়ল বেলি। কিছুক্ষণ পর সুভাষ শুয়ে পড়ল। বেলি বুঝতে পারল সুভাষ শুধু এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুমোচ্ছে না। তাই লাইট অন করে ধীর কণ্ঠে সুভাষকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? সুভাষ বেলির দিকে তাকালো। সুভাষের চোখের দিকে তাকিয়ে বেলি আঁতকে উঠল। চোখগুলো ভীষণ লাল হয়ে আছে। সুভাষের মাথার কাছে বসে বলল, কি হয়েছে? শরীর কি বেশি খারাপ লাগছে? আম্মুকে ডাকবো? কাউকে ডাকা লাগবে না, মাথা প্রচুর ব্যথা করছে। মাথাকে একটু হাত বুলিয়ে দিতে পারবে? কোমর জড়িয়ে কোলে মাথা রেখে বলল সুভাষ। বেলির শরীরে শিরশির অনুভূতি হতে লাগলো। সুভাষের দাড়িগুলো বেলির পেটে বিচ্ছে। এই আকুল চাওয়া কি ফিরিয়ে দেওয়া যায়? না, ফিরিয়ে দেওয়া যায় না। তাই বেলিও সুভাষের চাওয়া গ্রহণ করল। অতি নরমভাবে কাপা হাতে সুভাষের চুলগুলো টেনে দিল বেলি। কিছুক্ষণ পর ঘন নিঃশ্বাসের আওয়াজে বুঝে গেল সুভাষ গভীর নিদ্রায় ডুব দিয়েছে। আজ বেলি গভীরভাবে সুভাষকে লক্ষ্য করল। লোকটাকে দেখে কে বলবে যে সারাদিন শুধু ধমকাধমকি করে? কি সুন্দর শান্ত দেখাচ্ছে, একদম বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। বেলিকে এমনভাবে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালাবে। সুভাষের ঘুম আর নষ্ট করতে চাইল না বেলি। হেলান দিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠেই বুঝতে পারল বাসায় বেশ তোড়জোড় চলছে। আজ রাতে তারা সিলেটের জন্য রওনা দিবে।
তাই তো যে যার মতো করে হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছে। রাত বাজে 2টা। নিজের ফোনে টাইম দেখে ফোন পকেটে রেখে দিল সুভাষ। সুভাষের জার্নি করার অভ্যাস থাকলেও বেলি একদম বেশিক্ষণ জার্নি করতে পারে না, তাই তো কয়েকবার বমি করে অবস্থা খারাপ করে এখন সুভাষের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। সুভাষ বলেছিল নিজেদের গাড়ি দিয়ে যাবে, কিন্তু রিদিতা আর সামিয়া বলেছে যে বাস দিয়ে যাবে। তাই তো বড়দের সবাইকে গাড়ি দিয়ে পাঠিয়ে নিজেরা বাস দিয়ে যাচ্ছে। সবার চোখে ঘুম থাকলেও ঘুম নেই সুভাষের চোখে। সে তো এক কিশোরী কন্যাকে দেখতে ব্যস্ত। দু চোখের মধ্যে বিচরণ করছে কিশোরী কন্যার মুখখানা। বেলির হাতকে নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেলে সুভাষ। বেলির মুখে চাঁদের আলো আশ্রে পড়ছে। কি সুন্দর স্নিগ্ধ লাগছে, মায়া লাগছে খুব করে। অদূরে লাগছে, মনে হচ্ছে কোনো ঘুমন্ত ফুলকে দেখছে সুভাষ। অবশ্যই ঘুমন্ত ফুল হলো তার ফুল, তার নিজস্ব বেলি ফুল। মিশে যাব তোমার রন্ধ্রে রন্ধ্রে, থাকবো আজীবন পাশে। দিলাম আমি এই আশ্বাস, আমি শুধু হতে চাই তোমার একান্ত ব্যক্তিগত সুবাস, শুধুমাত্র এই বেলি ফুলের সুবাস। বলেই বেলির চুলে চুমু খেল সুভাষ। সে নিজেও ঘুমের দেশে পাড়ি জমালো। বেশ কিছুক্ষণ আগে ফুপুর বাসায় এসেছে তারা। বড়রা তাড়াতাড়ি চলে এসেছে। সুভাষদের একটু লেট হয়েছে আসতে। সকলের কথার মাঝে বসার ঘরে প্রবেশ করলো ইয়াসির আর সাজিয়া। তাদের দেখে সুভাষ সহ সকলেই একটু চমকে গেল। তোফায়েল চৌধুরী আর মিতু চৌধুরী দুই ভাই বোন। বাবা মা দুজনেই মারা গেছেন বেশ কয়েক বছর হলো। তোফায়েল চৌধুরীর ওয়াইফ মিতা সুভাষের ফুপু। নিশি আর নিহাল তাদের ছেলে মেয়ে। নিহাল বড় আর নিশির ছোট। নিহাল সুভাষের থেকে 2 বছরের ছোট। নিশি আর মিহির সমবয়সী, দুজনেই এসএসসি এক্সাম দিবে। মিতু চৌধুরীর 2 ছেলে মেয়ে, ইয়াসির, আফতাব আর সাজিয়া। সাজিয়ার জন্মের কয়েক মাস পর সড়ক দুর্ঘটনায় মারা যায় মিতু চৌধুরীর স্বামী। মূলত আজ তাদের সকলকেই নিজ বাসায় আসতে বলেছেন তোফায়েল চৌধুরী, তাও এক বিশেষ কারণে। যাও, সব কথা পরে হবে, যে যার রুমে চলে যাও, বললেন মিতা বেগম। সকলে নিজ নিজ বরাদ্দকৃত রুমে চলে গেল। সারা রাত জার্নি করে কি আর শরীর চলে নাকি, তাই খাবার খেয়ে রেস্ট করার জন্য সকলে চলে গেল। বেলা বাজে 10টা। সকলে মিলে আড্ডা দিচ্ছে, বড়রা মিলে রান্নার কাজ দেখছে। শুধু উপস্থিত নেই সামিয়া আর ইয়াসির। তারপর বলো, সুভাষ বিবাহিত জীবন কেমন যাচ্ছে? ঠিক আপনার যেমন যাচ্ছে আমারও তেমনটাই যাচ্ছে। আমাকে তো আমার বউ খুব আদর যত্ন করে, তোমাকে কি করে? তুমি ছোটদের সামনে কি বলছো তার কি কোনো খেয়াল আছে? আমি আবার কি বললাম? আমার আর বউয়ের আদর যত্ন পাওয়া হবে না, এই জন্যে বউ যে লজ্জাবতী। বলেই বেলের দিকে তাকালো সুভাষ। আপনারা আমার বান্ধবীকে লজ্জা দেওয়া বন্ধ করতো, দেখুন পুরো লাল টমেটো হয়ে গেছে লজ্জায় আমার লাল টুকটুকে বান্ধবী। বলেই হাসতে লাগলো সাজিয়া। সাজিয়ার কথায় সকলে বেলির দিকে তাকালো। বেলি এক দৌড় দিল বসার ঘর থেকে রান্নাঘরের দিকে। ইস, আর বেশিক্ষণ থাকলে মনে হয় জান বেরিয়ে যেত বেলির। এমন করে কেউ লজ্জা দেয় নাকি? বেলির যাওয়ার পর শোনা গেল বেশ জোরে হাসির আওয়াজ। দুপুর গড়িয়ে বিকেল বেলা, আকাশ পরিষ্কার, মৃদু বাতাস বইছে। ছোটরা সকলে মিলে হাঁটতে বের হয়েছে। বড়দের যাওয়ার কথা থাকলেও শেষে যাওয়া হলো না। আর যায়নি সামিয়া এবং ইয়াসির। ইয়াসির সচরাচর কোথাও যায় না। সামিয়া মাথা ব্যথার অজুহাত দিয়ে যায়নি। ইয়াসিরের সাথে কথা বলার জন্য স্পেস খুঁজছিল, পেয়েও গেল বটে। ইয়াসির আগে থেকে ছাদে দাঁড়িয়েছিল। সামিয়া ছাদে লাগানো ফুলের গাছে পানি দেওয়ার বাহানায় ছাদে এসেছে। যদি কোনোভাবে ইয়াসিরকে তার ভালোবাসা বোঝানো যায়, চেষ্টা করতে সমস্যা কোথায়? সে তো আর প্রেম করতে চাইছে না। একবার মানুষটা হুম বলুক, ডিরেক্ট বিয়ে করে নিবে। ছাদের এক কোনায় ইয়াসির দাঁড়িয়েছিল। ইয়াসিরের কাছে গিয়ে বলল সামিয়া, ইয়াসির ভাই, ভালোবাসা এত যন্ত্রণা কেন? ভুল মানুষকে ভালোবাসলে যন্ত্রণা পেতেই হবে। এই বয়সটাই আবেগের, এসব মাথা থেকে ঝেড়ে ফেলুন। এত সহজে কি ভালোবাসা ভুলে থাকা যায়? মানুষ সৃষ্টির সেরা জীব। আপনি চেষ্টা করে দেখুন, আপনি পারবেন। আমাকে আগলে নিলে কি খুব বেশি ক্ষতি হতো আপনার? আমি শুধু আপনার পাশে থাকতে চাই ইয়াসির ভাই। আপনি আমার পাশে থাকলে শুধু ক্ষতি নয়, ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। চাইলেই সবাইকে পাশে পাওয়া যায় না, নিয়তি মেনে নিতে হয়। আপনি আমার ভালোবাসা কবুল করলে আমাদের নিয়তি অন্যরকম হবে। একটা বার আমার ভালোবাসাকে নিজের করে দেখুন না।
কেন আপনার প্রতি এত টান অনুভব হয় আমার বলুন না। শুনুন, মেয়ে চাইলেও কিছু কাজ করা আমাদের দ্বারা সম্ভব নয়। চুম্বক এবং লোহা একসাথে থাকলে চুম্বক লোহাকে নিজের দিকে আকর্ষণ কাজ করবেই, নিজের প্রতি টানবেই। তাই লোহার উচিত চুম্বকের থেকে দূরে থাকা, তেমনি আপনারও উচিত আমার থেকে দূরে থাকা। আপনি বড্ড নিষ্ঠুর ব্যক্তি ইয়াসির ভাই। নিষ্ঠুরতা আমার রন্ধ্রে রন্ধ্রে মিশ্রিত। বেশ অনেকক্ষণ হাঁটার পর তারা হাঁটতে হাঁটতে নদীর ঘাটে চলে এলো। সকলে মিলে নৌকায় উঠবে বলে ঠিক করে। বেশ বড় একটা নৌকা ভাড়া করে নদীতে ঘুরল তারা। নৌকা থেকে নেমেই চোখ পড়ল হাওয়াই মিঠাই। অনেক পছন্দ এটা বেলির, তাই তো চোখে পড়ার সাথে সাথেই খাওয়ার জন্য বায়না ধরল বেলি। সকলে মিলে হাওয়াই মিঠাই সহ ফুচকা আরো কিছু খাবার খেয়ে বাসায় ফিরল। সামিয়া, তুই এভাবে একা বসে আছিস কেন? বেশি মাথা ব্যথা করছে? সামিয়া চোখ তুলে তাকালো তাদের দিকে। চোখ দুটো লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে যে অনেকক্ষণ যাবৎ কান্না করার ফলে এমনই হয়েছে। কান্না করেছিস কেন? এক নাগারে বলে উঠল বেলি আর সাজিয়া। ইয়াসির ভাই কি আমার ভালোবাসা কখনো কবুল করবে না? তুই মন খারাপ করছিস, সব ঠিক হয়ে যাবে। তোরা আর আমাকে আশা দিস না, আমি আর তোদের মিথ্যে আশা নিতে পারবো না। তুই আগে কান্না করা বন্ধ কর, মুড ঠিক কর। আমি ইয়াসির ভাইয়ের সাথে কথা বলে দেখব। তুই যা, ফ্রেশ হয়ে আয়। তোকে এই অবস্থায় কেউ দেখলে হাজারটা প্রশ্ন ছুড়বে। বসার ঘরে খাওয়ার পর্ব শেষ করে সকলে বসে আছে, শুধু উপস্থিত নেই সামিয়া। মাথা ব্যথার কথা বলে আগেই রুমে চলে গিয়েছে। রাজিয়া বেগম বেলিকে বললেন সামিয়াকে ডাকতে। চাচি, সামিয়ার তো মাথা ব্যথা। কিচ্ছু হইব না, তুই সামিয়াকে ডেকে নিয়ে আয়। বেলি সামিয়াকে ডাকতে চলে গেল। চিন্তা করতে লাগলো কি এমন হয়েছে যে সামিয়াকে এখনই ডেকে পাঠালো। সামিয়া যখন ক্লাস 10-এ পড়ে তখন মিতা বেগম তার ছেলে নিহালের জন্য সামিয়ার হাত ছিলেন। সামিয়াকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসেন। বলতে গেলে তিনি আগে থেকেই ভেবে রেখেছিলেন যে সামিয়াকে নিজের ছেলের জন্য চাইবেন। তাই তো বড়রা সকলে মিলে দুজনের বিয়ে ঠিক করে রাখেন। এই যে সামিয়ার SSC এক্সামের পরে বিয়ে হবে, বোনের কাছে মেয়ে দিবেন বলে মোর্শেদ হোসেনও আপত্তি করেননি। তবে রাজিয়া বেগম প্রথমে দ্বিমত পোষণ করেছিলেন যে আত্মীয়ের মধ্যে এইরকম সম্পর্ক তার কাছে ভালো লাগে না। তাছাড়া তিনি মেয়েকে নিজের পায়ে দাঁড় করানোর পর বিয়ে দিতে চান। তিনি মনে করেন আত্মীয়ের মধ্যে সম্পর্ক না করলেই ভালো। তবে সকলের বোঝানোর পর তিনি এই বিয়েতে রাজি হন। মোর্শেদ হোসেন স্ত্রীকে বোঝান, মেয়ে ফুপুর কাছে থাকবে, এটা তো ভালো কথা, নিশ্চিন্তে থাকতে পারবেন তারা। মেয়ে শান্তিতে থাকবে, আর ভালো ছেলের কাছে কেই বা না চাইবে মেয়ে বিয়ে দিতে। অবশেষে রাজিয়া বেগম রাজি হন। সবকিছু ঠিক থাকলেও তারা বাচ্চাদের মতামত নিতে চাইলেন, তাই তো সামিয়াকে ডেকে পাঠালেন। সামিয়া, তুমি কি এই বিয়েতে রাজি? সামিয়াকে জিজ্ঞেস করলেন রাজিয়া বেগম। সামিয়া এক পলক ইয়াসিরের দিকে তাকালো। না, লোকটার কোনো ভাবান্তর নেই। সামিয়া চুপ থাকলো। একে তো নিজের ভালোবাসার মানুষকে কাছে পেল না, তার উপর আবার বিয়ে। প্রতিটা মেয়ের জন্য খুব কষ্টের মুহূর্ত এটা। নিজ বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যেতে হবে, আপন মানুষগুলোকে ছেড়ে আসতে হবে। তাই তো সামিয়ার চুপ থাকাকে সকলে সম্মতি ভেবে নিল। সামিয়া এক দৌড়ে রুমে চলে গেল। সকলে ভাবলো হয়তো লজ্জা পেয়েছে, অথচ কেউ তার বুকের ভেতরের রক্তক্ষরণ দেখতে পেল না। বুকের ভেতরে চলতে থাকা ঘূর্ণিঝড় কেউ টের পেল না, মন ভাঙার আওয়াজ কেউ পেল না। বুকের ভেতর যে তাণ্ডব চলছে তা কেউ লক্ষ্য করল না। নিহালকে জিজ্ঞেস করা হলে সেও কিছু বলে না, জায়গা ছেড়ে চলে যায়। দুই পরিবার বেশ খুশি। অবশেষে ছেলে মেয়েদের হাত এক করে বিয়েটা হবে। রাত গভীর, ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। নিস্তব্ধ রাত, মৃদু বাতাস বইছে। সকলে নিদ্রায় ডুব দিলেও ডুব দিতে পারে নাই এক কন্যা। সামিয়া নিজেকে অনেকক্ষণ যাবৎ আটকে রেখেছে। বেলি আর সাজিদা তাকে অনেক বুঝিয়েছে, বলেছে যে লাস্টবারের মতো তারা ইয়াসিরের সাথে কথা বলবে। এইবার ইয়াসির না বললে তাকে নেহালের সাথে বিয়ে বসতে হবে। আচ্ছা, ভালোবাসার মানুষকে ভুলে অন্য কাউকে কি গ্রহণ করা খুব সহজ? যারা ভালোবাসার মানুষকে ভুলে যায় তাদের কি বুক কাঁপে না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে না, হাত পা অমর হয়ে যায় না, বুকের মাঝে রক্তক্ষরণ হয় না, পাগল পাগল লাগে না, নিজেকে শূন্য লাগে না? প্রিয় মানুষের কথা ভেবে কি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে না? একটা বার কি প্রিয় মানুষটার কথা মনে পড়ে না? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো ভালোবাসার মানুষকে ভুলে থাকা। এই কঠিন কাজ
আর 10টা মানুষ করলেও সামিয়া করতে পারবে না, আর করতে চায়ও না। যে করেই হোক আজ এই লোকের সাথে একটা বিহিত করতেই হবে। সামিয়া ইয়াসিরের রুমে প্রবেশ করে চোখ বুলালো পুরো রুমে, কোথাও ইয়াসির নেই। বারান্দা থেকে সিগারেটের গন্ধ আসছে। সামিয়া বারান্দায় যেয়ে দেখল ইয়াসির আকাশের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছে। সামিয়া দেরি না করে এক ঝটকায় পিছন থেকে ইয়াসিরকে জড়িয়ে ধরল। ইয়াসিরের পিঠে মাথা ঠেকিয়ে দু চোখের অশ্রু বিসর্জন দিল। ঘটনা বুঝতে পেরে ইয়াসির সামিয়াকে এক ঝটকায় নিজের থেকে সরিয়ে নিল। এত রাতে আমার রুমে কেন এসেছেন? আপনার কি আমার জন্য একটুও মায়া হয় না? আমি আপনার কাছে 2 হাত জোড়ে করে বলছি, আমার ভালোবাসাটা মেনে নিন। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। ভালো ঘরের মেয়েরা রাতের বেলায় অন্য কোনো পুরুষের ঘরে যায় না। আপনি কেন এসেছেন? চলে যান বলছি। সাজালো কণ্ঠে বলে উঠল ইয়াসির। আমি যাব না। আপনি প্লিজ এমনটা করবেন না। আমায় ফিরিয়ে দেবেন না, আমি মরে যাব। আমাকে নিজের করে নিন না। বলে সামিয়া আবারও ইয়াসিরকে জড়িয়ে ধরল, বেশ শক্ত করে জড়িয়ে ধরল, যেন ফেলে দিলেই পালিয়ে যাবে ইয়াসির। আপনি এত রাতে আমার ঘরে এসেছেন এই কথা কেউ জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে, আপনার চরিত্রে দাগ লাগবে। নিজেকে সামিয়ার থেকে ছাড়িয়ে সামিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে বলল ইয়াসির। দাগ লাগুক আমার সর্বাঙ্গ জুড়ে, ছেয়ে যাক শহর জুড়ে আমার নামে দুশ্চরিত কালি, তবুও আমার আপনাকেই চাই। আপনাকে পেতে সকল কলঙ্কের দাগ মাথা পেতে নেব আমি। শুধু সব কিছুর ঊর্ধ্বে আমার আপনাকে চাই। আপনি কেন বুঝেন না আমি আপনাকে ভালোবাসি না? আপনি কেন আমার পিছে পড়ে আছেন? আপনি প্লিজ বিয়েটা করে নিন। আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। লাস্টবার বলছি, আমার থেকে দূরে থাকবেন। ফার্দার আমার পিছন পড়ে থাকলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আর শুনে রাখুন, আমার জীবনে অন্য কেউ আছে। ইজ দ্যাট ক্লিয়ার? বেশ জোরে চেঁচিয়ে বলল ইয়াসির। সামিয়া কেঁপে উঠল। প্রিয় মানুষের মুখে অন্যজনের কথা শোনা কি খুব সহজ? না, মেনে নিতে কষ্ট হচ্ছে সামিয়ার যে ইয়াসিরের জীবনে অন্য কেউ আছে। অশ্রুসিক্ত নয়নে ইয়াসিরের দিকে তাকালো, নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল। সকাল 8টা, সকলে বেশ খুশি। সকলে মিলে ঘুরতে যাচ্ছে সাদা পাথর, সিলেটের সবচেয়ে ভিজিটিং স্পটগুলোর মধ্যে একটি। বেলি তো আসার আগেই অনেক খুশি ছিল, কত মজা করবে ভেবেছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তার সবচেয়ে কাছের মানুষের মন ভালো নেই, সেখানে তার মন কিভাবে ভালো হয়? সকালবেলা সে আর সাজিয়ে গিয়েছিল ইয়াসিরের কাছে। ইয়াসির সাফ সাফ তাদের কথা শুনতে বারণ করে দিয়েছে। সকালবেলা ঢাকায় ব্যাক করেছে ইয়াসির, বলেছে কি এক ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে। কি আর করার, সামিয়াকে বুঝিয়ে রেডি হয়ে নিয়েছে। এখন মনমরা হয়ে থাকলে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই তো সুন্দর করে রেডি হয়ে নিল। সকলে একসঙ্গে বেরিয়ে গেল গন্তব্যের উদ্দেশ্যে। সকলে সাদা পাথরে পৌঁছে গেল। এতক্ষণ মাইক্রো দিয়ে আসলেও মেইন লোকেশনে যেতে একটা ট্রলার করতে হবে, তাই ট্রলার ভাড়া করে নিল। 15 থেকে 20 মিনিট পর তারা সাদা পাথরে চলে এলো। কি সুন্দর দৃশ্য, যে কারো চোখ জুড়িয়ে যাবে। একদম সরাসরি ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যাচ্ছে, সেই সাথে বড় বড় ঝর্ণা। কি সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তাই না? মানুষ মুগ্ধ হতে বাধ্য। যে কারো চোখ এই অপরূপ দৃশ্য দেখে পুলকিত হবার কথাই, তাও যদি প্রথমবার এমন দৃশ্য দেখা যায়। বেলির মনও ভালো হয়ে গেল। সুভাষের হাত ধরে পানির উপরে পাথরে বসে পড়ল। শুধু পাথর আর পাথর দেখা যাচ্ছে। বড়রা কেউ পানিতে নামবে না, তাই ট্রলারে বসে রইল। ছোটরা মিলে পানিতে নামলো, বেশ কিছু ছবি তুলে নিল। সেখানে একটা মার্কেটও বসে, সেই মার্কেট থেকে বিভিন্ন জিনিস কিনলো বেলি, সাথে রিদিতাও কেনাকাটা করলো। সাজিয়াও তার পছন্দ মতো কিছু জিনিস নিল। শুধু কিছু কেনে নেয় সামিয়া। মন ভালো না থাকলে কি কিছু ভালো লাগে নাকি? তার কাছেও সবকিছু বিষাক্ত লাগছে। অবশেষে ঘোরাঘুরি করার পর বাসায় ফিরল তারা। যে যার মতো রেস্ট করে বসার ঘরে বসে আছে। আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো, খুব মজা করেছি আজ। সাজিয়া আপুর সাথে মাত্রই বমি করেছে। এই দেখো, তোমার একটা সুন্দর ছবিও তুলেছি আমি। বলেই নিশি সাজিয়াকে ছবিটা দেখালো। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সাজিয়া বমি করছে, হাতে বমির পলি, চোখ মুখ কেমন বাজে দেখাচ্ছে, নাক দিয়ে পানি বের হচ্ছে, সাথে বেলুনের মতো ফুলে থাকে। কি একটা বিচ্ছিরি অবস্থা। এই ছবি ডিলিট করে দেবে তো রিদিতা আপু, ওকে ছবি ডিলিট করে দিতে বলো। আমি এই ছবি তোমার হবু জামাইকে দেখাবো। ডিলিট দে তাড়াতাড়ি, পরে ওর হবু জামাই দেখলে না মান সম্মান থাকবে না আর ওর।
হৃদিতার কথা শুনে হাসতে লাগলো সবাই। হাসির মাঝে এক অন্যরকম আওয়াজ হলো। আওয়াজটা আর কিছু না, কে যেন পাদ দিয়েছে। পাদের শব্দ এসেছে মিহিরের দিক থেকে। আবার একদম হাসির আওয়াজ শোনা গেল। তুমি কি পাত দিছো নাকি মিহির? অতিরিক্ত হাসির ফলে পেটের গ্যাসগুলো হাওয়ায় রূপান্তরিত হয়ে বেরিয়ে এসেছে। কি দুর্গন্ধ, ছি ছি। এখানে ছি করার কি আছে? তোমার বুঝি পাদ আসে না? থাক, এই টপিক বাদ দাও। এখন বলো, কাল কোথায় যাচ্ছি আমরা? এখন দেখেছো তোমাকে কিভাবে কথা ঘোরাচ্ছে মিহির? কাল যেদিকে মন চায় যেও, আমি আর বেলি ঢাকা ব্যাক করব। সুভাষের কথা শুনে সবার মুখ বাংলার পাঁচের মতো হয়ে গেল। বেলির মুখ কালো হয়ে গেল। সবেমাত্র এলো, এখনই আবার যাওয়ার কথা? মিতা বেগম বলে উঠলেন, কেউ কোথাও যাবে না, তোমরা আরো 2 দিন থাকবে, তারপর যাবে। আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে ফুপু, মাত্র 2 দিনের ছুটি নিয়ে এসেছে। কিছু হবে না, আমি ইয়াসিফের সাথে কথা বলে নিয়েছি, সে সবকিছু হ্যান্ডেল করে নিবে বলেছে, আর কোনো কথা নয়। ফুপু 2 দিন থাকা হবে না, আর আমার কাজ তো আমাকেই হ্যান্ডেল করতে হবে, তাই না? আবার বেলির কোচিং মিস হচ্ছে, থাকলে হয়তো কাল থেকে পরশু চলে যাব। মিতা বেগম আর কথা বলেন না। এই ছেলে একদিন থাকতে চেয়েছে, এটাই বেশি। বেশি জোরাজোরি করা ঠিক হবে না। বেলিও হাসলো খানিকটা। একদিন বেশি থাকতে পারবে, না হলে তো কালকেই ঢাকা ব্যাক করতে হতো। রাধে বেড়ে শুয়ে আছে বেলি। সুভাষ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। বেলির ফোনে টুক করে মেসেজ আসলো। দেখলো সাজিয়ে একটা ছবি পাঠিয়েছে। ছবির নিচে লেখা, দেখেছিস সুভাষ ভাইয়া তোর দিকে কিভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে? ছবিটা আজ তুলেছে সাজিয়া। বেলির দিকে সুভাষ তাকিয়েছিল, আর তখনই ছবিটা তুলে নেয় সাজিয়া। বেশি কথা না বলে ঘুমা। কই একটু ধন্যবাদ দিবি যে এত সুন্দর ছবি তুলে দিলাম, তা না করে ঘুমাতে বলছিস। চুপচাপ ঘুমা, আমিও ঘুমাই। গুড নাইট। তুই এখন ঘুমাবি কেন? তোর তো এখন জামাইয়ের সাথে রোমান্স করার সময়, তার মধ্যে আজকের ওয়েদারটাও কি রোমান্টিক। আহা, তোর মাথায় শুধু উল্টো পাল্টা কথা ঘুরঘুর করে, অসভ্য একটা। উচিত কথা বললেই অসভ্য শুনতে হয়। শুন না, আমাদের খালামণি ডাক কবে শোনাবি? প্রসেসিং কি শুরু করে দিয়েছিস নাকি? বেলিয়ার কথা বাড়ালো না। এদের সাথে কথা বলা মানে উল্টাপাল্টা কথা শুনতে হবে। ফোন অফ করে ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে অনুভব করলো কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে। কারো গরম নিঃশ্বাস বেলির কাঁধে পড়ছে। গ্রামে তো এমনই, রাতে ঠান্ডা লাগে, তার উপর আজকে আবার বৃষ্টি পড়ছে। চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিল, তাই তো ঘুমের ঘরে বেলিকে জড়িয়ে ধরে আছে সুভাষ। বেলি সুভাষের দিকে তাকায়। ড্রিম লাইটের আলোয় লোকটাকে অন্যরকম দেখাচ্ছে। কেমন বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে ঘুমিয়ে আছে, বেশ স্নিগ্ধ লাগছে। বেলি সুভাষের দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ অতিবাহিত করে পুনরায় ঘুমে আচ্ছা হয়ে গেল। সকাল থেকে আজ প্রচুর বৃষ্টি। আজ সুভাষদের যাওয়ার কথা ছিল রাতারগুলে। সবকিছু ঠিক থাকলেও এই বৃষ্টির জন্য কোথাও বের হতে পারে নাই। তাই এখন সবাই মিলে ঠিক করেছে চা বাগান দেখতে যাবে। যেহেতু ফুপুর বাসা শ্রীমঙ্গলে, তাই চা বাগান যেতেই বেশি সময় লাগবে না। তাই যে যার মতো করে রেডি হয়ে গেল। মিতা, ফুপু, হৃদিতা এবং সায়েমকে আর বেলি এবং সুভাষকে ম্যাচিং কাপল সেট দিয়েছে, শাড়ি ও পাঞ্জাবির। তাই ঠিক করলো আজ তারা শাড়ি পরবে। নিশি, সামিয়া, সাজিয়া মিতা বেগমের থেকে শাড়ি পরে নিল। বেলি অনেকবার না করেছে যে শাড়ি পরবে না, পরে ফুপুর জোড়াজোড়িতে শাড়ি পরতে হয়েছে। বেলির সাজা শেষ, কোমর পর্যন্ত চুলগুলো খোপা করে নিল। সুভাষ রেডি হয়ে ডিভানে বসে ফোন চালাচ্ছিল। এক পলক বেলির দিকে তাকালো। পিছন থেকে সুভাষ এসে এক কদম কাছাকাছি দাঁড়ালো বেলি। বেলির পেছন দিক দিয়ে শাড়ি সরে গিয়ে কোমর দেখা যাচ্ছিল, কোমরের ছোট্ট তিল দেখা যাচ্ছে। সুভাষ পিন নিয়ে সুন্দর করে শাড়ি পিক করে দিল, খোপা করা চুলগুলো খুলে দিল। নিমিষেই কোমর অব্দি ঢেউ খেলানো চুলগুলো পুরো পিঠে ছড়িয়ে পড়ল। বেলির আরেকটু কাছে গেল সুভাষ। বেলি চুপচাপ দাঁড়িয়ে দুহাতে শাড়ি খামচে ধরল। যতবার এই লোক কাছে আসে ততবার মনে হয় বেলির প্রাণ পাখি উড়ে যাবে। কেমন সারা শরীর জুড়ে শিরশির অনুভূতি হয়। বেলির কোমর দুহাতে জড়িয়ে চুলে নাক ডুবিয়ে সুভাষ বলল, এভাবে বেশি ভালো লাগছে। এবার বেলিকে ছেড়ে দিয়ে বেলির গলায় ছোট্ট একটা সোনার লকেট পরিয়ে দিল। হার্ট শেপের ভিতরে BOS সুন্দর করে যুক্ত করে লেখা, দেখতে ভীষণ সুন্দর। বেলিকে নিজের দিকে ঘুরিয়ে বেলির কপালে চুমু খেল সুভাষ। বেলির ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিতে রুমে প্রবেশ করলো চাঁদ। চাঁদকে দেখে দুজন দুদিকে ছিটকে গেল।
পিচ্ছি চাঁদ কিছু বুঝলো কিনা কে জানে, শুধু খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আপনার জন্য এমন হলো, না জানি বাচ্চাটা কি দেখেছে। নাক ফুলিয়ে বলল বেলি। দেখলে খারাপ কি? আমার বউ, আমি রোম্যান্স করছি, আর রোম্যান্স না করলে তার খেলার সাথী আনবো কি করে? খেলার সাথী? মুখ কুঁচকে বলল বেলি। আরে আমাদের বাচ্চা, সাদের খেলার সাথী। আজাররা কথা না বললে কি আপনার ভালো লাগে না? তো তুমি কি চাও আমি আজাইরা কথা না বলে কিছুক্ষণ আগের অপূর্ণ কাজটা পূর্ণ করি? লজ্জা বলে কিছু নেই, স্বামী হইয়া আমি তোমার, বলতে পারো আমাকে। ছি, আপনি দিন দিন লুচুদের মতো কথা বলছেন। আসো লুচুগিরি করে দেখাই। আপনার সাথে কথাই বলবো না। বলেই বেলি চলে গেল। সুভাষ হো হো করে হেসে দিল। এই মেয়েটাকে খাপাতে ভালোই লাগে। কিছুক্ষণ আগে মাইক্রোতে উঠেছে সকলে। সামনে ড্রাইভিং করছে সুভাষ, পাশে বসেছে বেলি, বেলির কোলে চাঁদ, পিছে বসেছে সায়েম, হৃদিতা, সাজিয়া, তার পিছে বসেছে নিহাল, নিশি, সামিয়া, সবার শেষে মীর। গাড়ি চলছে, যে যার মতো করে কথা বলছে। বেলি মামি তোমার থতেও কি মামি তুমু খায়? হঠাৎ বলে ওঠে চাঁদ। বেলি তো বিষম খায়। কি বললো এটা চাঁদ? আজ তার মান ইজ্জত সব শেষ। সুভাষের কোনো পরিবর্তন নেই, নিজ মতো করে ড্রাইভিং করছে। ও হয়ে চালিয়ে যাও পেলি, গো আইওড। ঠাট্টা সুরে বলল সাজিয়া। যা পেলি, এটা ঠিক না। রোম্যান্স করবি তাহলে দরজাটা তো লাগিয়ে নিবি, তাই না? তাহলে আমার মেয়ে আর এত কিছু দেখতো না। বেলি মামি, তোমাকে কি ঠিক মামা সেরকম কোলে তুলে তুমু খায় গালে, যেমনটা মাম্মা গালে পাপা খায়? জানো, পাপা তো আমাকেও তুমু খায়, আমার অনেক ভালো লাগে। তোমারও কি ভালো লাগে যখন মামা তোমাকে তুমু খায়? চাঁদের কথা শুনে বেলি আর হৃদিতা দুজনেই লজ্জা পেল। এবার বেলির মনে হচ্ছে শেষ হয়ে যেতে। কি একটা অবস্থা! আল্লাহ উঠাইয়া নাও। দেখেছেন দুলা ভাই, আপনার মেয়ে আগে থেকেই এগুলো দেখে, আর আমরা করলেই দোষ। সায়েমের দিকে তাকিয়ে বলল সুভাষ। সায়েম হাসল। বেশ অনেকক্ষণ পর চা বাগানে চলে তারা। সুভাষ সবাইকে সাবধানে চলতে বলল আগেই, কারণ চোখ থাকতে পারে। যে যার মতো করে ছবি তুলতে লাগলো। এত সুন্দর দৃশ্য, চারপাশে শুধু সবুজ আর সবুজ। কিছু উপজাতি কি সুন্দর করে চা পাতা তুলছে। সায়েম আর হৃদিতাকে ছবি তুলে দিচ্ছিল নিহাল, বেলি ও সুভাষকে ছবি তুলে দিচ্ছে সাজিয়া। সবাই যে যার মতো খুশি থাকলেও মনের আকাশে মেঘ জমে আছে সামিয়ার। যে কোনো সময় এই মেঘ থেকে জল গড়িয়ে পড়বে। এই যে সামনে দুই জোড়া কপতেই কি সুন্দর কথা বলছে, ছবি তুলছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আজ যদি ইয়াসির ভালোবাসাকে গ্রহণ করত তাহলে তাদের চিত্রও ভিন্ন হতো। তারাও এভাবে সময়টা উপভোগ করতে পারত, কিন্তু তার হলো না। উল্টো অন্যজনের সাথে বিয়ে ঠিক হয়ে গেল সামিয়ার। নিজের ভাগ্যের প্রতি নিজের কোনো অভিযোগ নেই, শুধু হাসি পায়। ইয়াসিরকে তার করে দিলে কি স্রষ্টার খুব বেশি ক্ষতি হয়ে যেত? না, এখানে স্রষ্টার কি দোষ? দোষ তো তার যে ইয়াসিরকে নিজের ভালোবাসা বুঝতে পারে নাই। নিজেকে আজ ভীষণ ব্যর্থ মনে হচ্ছে সামিয়ার। কেন একতরফা ভালোবাসায় এত যন্ত্রণা? কবে এই যন্ত্রণার সমাপ্তি ঘটবে? হয়তো সমাপ্তি ঘটবে, নয়তো নয়। সন্ধ্যা ৮টা। বসার ঘরে বসে কথা বলছে ছোটরা, সাথে নাস্তা করছে। তাদের আড্ডার মাঝে মিহির বলে ওঠে, চলো আমরা কানামাছি খেলি। মিহিরের কথা শুনে সকলেই রাজি হয়। বসে না থেকে কিছু করলেও ভালো লাগবে, আর কালকে তো এমনিও বেরিরা চলে যাবে, সময়টা একটু মজা করে নেওয়া যাক। সকলে রাজি থাকলেও রাজি হয় না সুভাষ। সে খেলবে না, সাপ সাপ বলে দিয়েছে। সাথে বেলিকে বলেছিল খেলতে মানা, কিন্তু বেলি তো আর কারো কথা এত তাড়াতাড়ি মানবে না। একে একে সকলের শেষ হয়ে এখন বেলির বাড়ি এসেছে। এখন বেলির চোখ বাঁধা হবে। বেলির চোখ বাঁধা অবস্থায় গোয়ালঘরের সামনে চলে এলো। গোয়ালঘরের কাজ চলছে, তাই পাশের ইটগুলো সাজানো ছিল, যদিও তা অল্প কয়েকটা। সাথে সেই জায়গায় ছিল কাদা। বেলি কাদায় পিছলে গিয়ে পায়ে বাড়ি খায় ইটের সাথে। সাথে সাথে চিল্লিয়ে ওঠে বেলি। প্রচুর ব্যথা পেয়েছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সকলেই উপস্থিত হয় বেলির চিৎকার শুনে। তোমাকে আমি খেলতে বারণ করেছিলাম, ধমকের স্বরে বলে সুভাষ। বেলি আরো জোরে কান্না করে দেয়। নিজের ওঠার মতো শক্তিটুকু নেই। সুভাষ বেলিকে কোলে তুলে নেয়। একদম ঠিক হয়েছে, ব্যথা পেয়েছো, বারবার না করলাম যে খেলতে যেও না।
রাগী গলায় বলল সুভাষ। আমি কি জানতাম নাকি যে পড়ে যাব? কান্না মিশ্রিত গলায় বলল বেলি। ঠাঁটিয়ে একটা লাগাবো না যে মুখে মুখে তর্ক করা বের হয়ে যাবে। আপনি আমার সাথে এমন করেন কেন? আমাকে আপনার কোল থেকে নামান। কোলে নিতে কষ্ট হচ্ছে বললেই পারেন, এত ধমকানোর কি দরকার? ব্যথায় কাঁদছো তবুও ঝাঁজ কি? আজ 2 দিন হলো বেলি ও সুভাষ ঢাকায় ফিরে এসেছে। তাদের সাথে ফিরে এসেছে সামিয়া। অনেকবার সবাইকে বুঝিয়ে এখানে এসেছে সামিয়া, কেউ তো আসতেই দেবে না। পড়ার দোহাই দিয়ে চলে এসেছে। সুভাষ গিয়েছে অফিসে। সামিয়া দুপুরের রান্না টুকটাক হেল্প করছে কোহিনূরকে। কোহিনূর অনেকদিন হলো এই বাসায় কাজ করছে, বেশ ভালো মনের মানুষ। কিছুক্ষণ কোহিনূরের সাথে কথা বলে বেলির কাছে গেল সামিয়া, হাতে গ্লাস ভর্তি ফলের জুস। সুভাষের কড়া নির্দেশ, এগুলো খেতে হবে। কোমর আঘাত একটু কম লাগলেও পায়ের পাতায় আঘাত লাগায় ডান পায়ের পাতার দিকে ছোট্ট আঙ্গুলের হাড় ভেঙে দিয়েছে। ডক্টর বলেছে পুরোপুরি বেড রেস্টে থাকতে। আমি এগুলো খাবো না, আমার প্রতিদিন ভালো লাগে না এগুলো খেতে। খেতে হবে, সুভাষ ভাইয়ার আদেশ। এই লোকের আদিক খেতে আমার ভালো লাগে না আজারা। এটা আদিক্ষেতা না, এটা ভালোবাসা। তুই সহজে পেয়েছিস বলে তোর কাছে আদিক্ষেতা মনে হচ্ছে। তুই ভালোবাসা পাচ্ছিস, কদর করে শিখে যা, না হলে পরে পস্তাতে হবে। তোর মতো সবার ভাগ্যে যদি ভালোবাসায় লেখা থাকতো কতই না ভালো হতো। বেলি চুপ হয়ে গেল। সামিয়ার দিকে তাকিয়ে দেখল মেয়েটার চোখে জল। ইস, তার কাছে যদি এমন কিছু থাকতো যা দিয়ে মেয়েটার যন্ত্রণা কমানো যেত, তাহলে মেয়েটার এত যন্ত্রণা ভোগ করতে হতো না। মেয়েটা কেমন নির্জীব হয়ে আছে। বিয়ের কথা হওয়ার পর তো মনে হয় হাসতে ভুলে গেছে। আগের মতো চঞ্চলতা নেই সামিয়ার মাঝে। যদি মেয়েটার কষ্ট 1 ইঞ্চিও কমানো যেত তাহলে বেলি তা করত, কিন্তু আফসোস বেলির হাতে কিছুই নেই। যদি সম্ভব হতো তাহলে সামিয়ার কাছে ইয়াসিরকে এনে দিত, কিন্তু তাও সম্ভব নয়। তবে বেলির বিশ্বাস, যদি সামিয়ার ভালোবাসা সত্যি হয় এবং স্রষ্টা যদি ইয়াসিরের সাথে সামিয়ার ভালো চান, দুজনের দ্বারা দুজনকে পরিপূর্ণ করতে চান, তবে তাদের মিল ঘটবেই। রাত 10টা, বেলিকে খাইয়ে দিচ্ছে সুভাষ। অসুস্থ হওয়ার পর বেলিকে বেড থেকে উঠতেই দেয় না সুভাষ, খাবার পর্যন্ত খাইয়ে দেয়। বেলি বারণ করার পরেও করে। বেলির অভ্যাস ঘুমানোর আগে চিরুনি করা। এই কাজ এখন অতি যত্নের সন্ত্রপণ্যে সুভাষ করে দেয়। মনে হয় বেলি বাচ্চা। এই তো কাল শুধু বলেছিল মাথায় তেল নিবে, নিজে নিজে তেল নিলে সুভাষ বাধা দেয়। যত্ন সহকারে বেলির মাথায় তেল দিয়ে দেয়। এমনকি বেলির কাপড় পর্যন্ত সুভাষ ধুয়ে দিয়েছে। সুন্দর যত্ন করছে। যে নারী পুরুষের যত্ন পায় সে নারী নাকি ভাগ্যবতী। তাহলে কি বেলি ভাগ্যবতী? নিজের মনে নিজেই প্রশ্ন করে বেলি। কেটে গেছে অনেকগুলো দিন। বেলি এখন পুরোপুরি সুস্থ, শুধু মন আজ ভীষণ খারাপ। বিকেলের দিকে টিভি দেখার জন্য অন করতেই স্ক্রিনে ভেসে ওঠে চেনা মুখ। এই মুখখানা আর কারো নয়, ফাহিমের। হেডলাইনে লেখা, নারীদের সাথে প্রেম আলাপ করে নারী পাচার করে, নারী ধর্ষণ করে, এমনকি চুরি ডাকাতি পর্যন্ত করে। এখন পর্যন্ত এই কেসগুলো তার উপর চার্জ করা হয়েছে। বেলি পুরো স্তব্ধ, হাত পা কাঁপছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। দুনিয়ার সব খোলা রাখছে। এই কাকে ভালোবেসেছিল সে? সুভাষ অফিস থেকে ফিরে দেখেছে বেলি শুয়ে আছে, তাই বেলিকে ডাক দেয় নাই। বেলির নাকি মাথা ব্যথা করছে, তাই ডিনার শেষ করে খাবার নিয়ে এসে বেলিকে ডাক দিল সুভাষ। বেলি উঠো, খেয়ে নাও। বেলির কোনো আওয়াজ এলো না। সুভাষ এবার বেলির উপর থেকে চাদর সরিয়ে নিল। বেলির হাত টেনে বেডে বসিয়ে দিল, কিন্তু বেলির দিকে তাকিয়ে থমকে গেল। বেলির 2 চোখ লাল হয়ে আছে। কি হয়েছে বেলি, কাঁদছো কেন? বলো আমায় কি হয়েছে। এবার আর বেলি নিজেকে ধরে রাখতে পারল না। নিজ থেকে প্রথমে বেলি সুভাষকে জড়িয়ে ধরল। বেলি সুভাষকে ধরে কান্না করতে লাগলো। প্রথমে সুভাষ থমকে গেল, কয়েক সেকেন্ড পর নিজেকে সামলিয়ে বেলিকে জড়িয়ে ধরল। বেলিকে প্রশ্ন করল, কি হয়েছে এটা কি বেলি? না বললে বুঝবো কি করে? বেলি এবারও কিছু বলল না, শুধু সুভাষের বুকে মাথা রেখে কয়েক মিনিট অতিবাহিত করল। মাথা তুলে সুভাষের দিকে তাকিয়ে পুরো ঘটনা বলল। সুভাষ বেলিকে বলল, দেখো বেলি, ভালোবাসা ভুল কিছু নয়, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা পাপের সমতুল্য। তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ তার জন্য। সে তোমার যোগ্য ছিল না। কেন নিজের চোখের জল অন্যের জন্য ফেলছো? আমার কষ্ট হচ্ছে। ভালোবাসলে কষ্ট হবেই, কিন্তু কষ্টকে প্রশ্রয় দেয়া যাবে না। নিজের মতো করে চলতে হবে, বাঁচা শিখতে হবে, অতীতকে ভুলতে হবে, নতুন করে সবকিছু শুরু করতে হবে।
আপনি কি আগে থেকে ওর সম্পর্কে জানতেন? এত কিছু জানতাম না, বাট ছেলে যে ভালো না তা জানতাম। থ্যাংক ইউ। আপনি না থাকলে হয়তো আমার সাথেও বাজে কিছু হয়ে যেত। চুপ, কিছু হতো না, আমি আছি না, আমি কিছু হতে দিতামই না। বলেই বেলিকে ছেড়ে দিয়ে ভাত মাখিয়ে তার সামনে ধরল। বেলির খাওয়া শেষ করে বেডে শুয়ে পড়ল। আমি আপনার বুকে মাথা রেখে ঘুমোতে চাই। দেবেন কি আমায় আপনার বুকে মাথা রেখে ঘুমানোর সুযোগ? সুভাষের মুখে হাসি ফুটে উঠল। এই যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টি। বেলি সুভাষের বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। নিজ প্রেয়সীকে দুহাতে আগলে নিল সুভাষ। বক্ষ পিঞ্জিরায় আজ অন্যরকম প্রশান্তি অনুভব হচ্ছে সুভাষের, হয়তো প্রেয়সীর অনাকাঙ্ক্ষিত আগমনের জন্য। যাক, প্রেয়সী নিজ ইচ্ছায় তার বুকে মাথা রেখেছে, তার কম কিসে। বেলিকে শক্ত করে জড়িয়ে ধরে বেলির চুলে চুমু খেয়ে গভীর নিদ্রায় তলিয়ে গেল। সময় চলমান, কারোর জন্য থেমে থাকে না। এই তো দেখতে দেখতে বেলি পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে ভর্তি হয়ে গেল। সাজিয়া তার সাথে ভর্তি হয়েছে, সামিয়া ভর্তি হয়নি। বিয়ের পর তো শ্বশুর বাড়িতে থাকতে হবে, তাই বড়রা ঠিক করে সিলেটের কোনো সুনামধন্য ভার্সিটিতে ভর্তি করে দিবে সামিয়াকে। সন্ধ্যা 7টা। আজ বেলি সুভাষকে তাড়াতাড়ি অফিসে থেকে আসতে বলেছে। আজ বেলি বায়না ধরেছে পুরো শহর ঘুরবে তার সাথে। বেলি কালো পাড়ের কলাপাতা রঙের শাড়ি পরে আছে, হাতে কালো রঙের কাঁধের চুড়ি, কপালে টিপ, চুলগুলো বরাবরের মতো খোপা করা। সুভাষের আসার খবর নেই। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রবেশ করল সুভাষ। সরি, লেট হয়ে গেল। সমস্যা নেই, রেডি হয়ে নিন। খানিকটা মন খারাপ করে বলল বেলি। সুভাষ বেলির দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে রেগে আছে। রেগে থাকবেই বা না কেন? বলেছিল 5টার মধ্যে আসতে, কিন্তু সুভাষ আসলো 7টায়। সুভাষেরই বা কি করার? আজ অফিসে প্রচুর চাপ ছিল, নতুন ডিল ফাইনাল করতে হবে। তাই বেলির গাল দুটো লাল হয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপও দেখা যাচ্ছে। দেখতে পুরো মনে হচ্ছে ফুলে বেগুন হয়ে আছে, টোকা দিলেই ফেটে যাবে। তবে এই রেগে থাকা মেয়েটার রেগে লাল হয়ে থাকা ফেসটা দেখতে ভালোই লাগছে। মেয়েটাকে দেখলেই কেন এত ভালো লাগে? হয়তো তার বউ বলে। ফ্রেশ হয়ে দুজন বেরিয়ে গেল অজানা উদ্দেশ্যে। বেলির মুড এখন ভালো। সুভাষের যে কতবার সরি বলা লেগেছে তা হিসেবেরও বাইরে। তবুও প্রেয়সীর মুখে হাসি ফুটাতে সুভাষ সব করতে পারবে। আজ আর গাড়ি নিল না, বেলি বায়না ধরেছে রিক্সা দিয়ে ঘুরবে। সুভাষও আর আপত্তি করল না। পরিবেশটা ভালো লাগছে বেলির। মৃদু বাতাস বইছে, রিক্সা নিজ গতিতে চলছে। অন্যরকম অনুভূতি হচ্ছে। এই অনুভূতির সাথে পরিচিত নয় বেলি। তবে কেন এমন অনুভূতি হচ্ছে? তবে কি সুভাষ পাশে থাকায় বেলির অন্যরকম লাগছে, নতুন কিছু অনুভব হচ্ছে? ভাবনার মাঝেই বেলি লক্ষ্য করল সুভাষ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেলির অস্বস্তি হতে লাগলো। আপনি কিছু বলতেন? খানিকটা নিচু গলায় বলল বেলি। সুভাষের কাজে ব্যাঘাত ঘটল। বেলির কোমর জড়িয়ে আর একটু কাছে নিয়ে এলো। বেলির হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল গুজে দিল। বেলির দুগালে লজ্জার আভা দেখা দিল। এপাশ ওপাশ তাকিয়ে সুভাষের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে সময়টা উপভোগ করতে লাগলো। সুভাষ হাসল বেলির কাণ্ডে। আজ বুঝি আমার বউয়ের লজ্জা লাগছে না? ঠাট্টা সুরে বলল সুভাষ। আপনিও আমার সাথে এমন করেন। বলেই সুভাষের হাত ছেড়ে দিতে নিলে সুভাষ আরো শক্ত করে বেলির হাত ধরল। একবার যখন এই হাত ধরেছি, তবে শুনে রাখো কন্যা, মৃত্যুর আগে আর ছাড়ছি না। তুমি ছাড়তে চাইলেও পারবে না। পাশে পাবে আমাকে এই জন্মে এবং জন্ম জন্মান্তরের জন্য। বেলির চুলে ঠোঁট ছুঁয়ে বলল সুভাষ। বেলি হাসল সুভাষের কথায়। আজকাল সুভাষের কথাগুলো বেশ ভালো লাগে শুনতে, হৃদয়ে শান্তি লাগে। অনুভূতিগুলো প্রজাপতির মতো ডানা মেলে। তবে কি সে সুভাষকে ভালোবাসতে শুরু করেছে? নিজের প্রশ্নে নিজে আটকে গেল বেলি। না, এত কিছু ভাবলে চলবে না। তার ভাবনার মাঝে রিক্সা থামিয়ে দিল সুভাষ। চটজলদি ফুলের দোকান থেকে বেলি ফুলের মালা আর একগুচ্ছ গোলাপ নিয়ে এলো। বেলি ফুলের মালা বেলির হাতে পরিয়ে দিয়ে হাতে চুমু খেলো। গোলাপের গুচ্ছ বেলির হাতে দিল। এই গুচ্ছ থেকে একটা গোলাপ নিয়ে বেলির কানে গুঁজে দিল। হাতে চুড়ি কানে ফুল, তুমি আমার বেলি ফুল। বেলি মুস্কি হাসল সুভাষের কথায়। এই হাসিতে আছে লাজ, লজ্জা, ভালো লাগা, অন্যরকম এক মিশ্র অনুভূতি। বিকালবেলা ছাদে দাঁড়িয়ে আছে সামিয়া। সেই দিনের পর আর ইয়াসিরের সাথে দেখা হয়নি। লোকটা নিজ থেকেই তার থেকে দূরে দূরে আছে। সামিয়া অনেক মেসেজ কল করেছে,
কিন্তু লোকটা কোনো কিছু রিপ্লাই দেয় নাই। হয়তো এটাই তার ভাগ্য, হয়তো সবকিছু তাকে মেনে নিতে হবে। আকাশের পানে তাকিয়ে কথাগুলো ভাবছে সামিয়া। এভাবে আর কতদিন মন খারাপ করে থাকবি? এখন আর মন খারাপ হয়, সবকিছু মেনে নিয়েছি। তাহলে কেন এত বিষণ্ণতা? বিষণ্ণতা আমার মাঝে মিশেই গেছে, ভালোবাসার মানুষকে না পাওয়ার বিষণ্ণতা। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। ইয়াসির ভাইয়া তোকে ভালোবাসে না, আর একতরফা ভালোবাসা বেশি দিন স্থায়ী হয় না। নেহাল ভাইয়া ভালো, নিয়তিকে মেনে নেবন। তোর জন্য হয়তো নিহাল ভাইয়া উত্তম, তাই সৃষ্টিকর্তা তোকে তার নামে লিখে রেখেছেন। বেলি আর কথা বাড়ালো না। কিছু সময় সামিয়াকে একা থাকতে দেওয়া উচিত। একা থাকলে যদি বুকের যন্ত্রণা কমে তবে খারাপ কি? বিয়ের আর মাত্র 10 দিন বাকি। বেশ তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, আর সকলে মিলে ঠিক করেছে শপিং করতে যাবে। মিতা ফুপু নিজ পরিবারের সাথে ঢাকায় চলে এসেছেন। বিয়ে ঢাকাতেই হবে। বেলি, সুভাষ, সামিয়া, নিহাল, নিশি, মিহির, সাজিয়া, হৃদিতা, সায়েম সকলে একসাথে শপিং করতে বের হলো। শুধু আসেনি ইয়াসির, কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আর কেউ তাকে জোর করলো না। শপিং মলে এসে আগের বরকনের জন্য ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি কিনে নিল। অবশ্য অনেক খোঁজাখুঁজির পর পছন্দ হলো ড্রেস। আর বাকিদের জন্য সেম লাল পাড়ের বাসন্তী শাড়ি আর ছেলেদের জন্য বাসন্তী রঙের পাঞ্জাবি কিনে নিল হলুদের জন্য। মেয়েরা মিলে আরও কিছু শপিং করে নিল। বিয়ের শপিং করে নিল একেবারে। সকলে একটা ক্যাফেতে বসে পড়ল। বিয়ের শপিং বলে কথা, এত হাঁটাহাঁটি করার পর সকলের মুখে ক্লান্তির ছাপ। যাক, তাহলে নিহালও আমাদের দলে চলে আসবে কিছুদিন পর। তখন বুঝবে বিয়ে করার কি মজা। হাসতে হাসতে বলল সুভাষ। কেন, আপনারা কি বিয়ে করে অশান্তিতে আছেন? এমনভাবে বলছেন না জানি কত টর্চার করা হয় আপনাদের। খানিকটা রাগী গলায় বলল বেলি। না, উড়ান হয়ে গেলে কি আর ভালো লাগে নাকি? তখন ভালোবাসার কথা বললেও বিষ লাগে, বিষ। তখন তো নতুন কাউকে পাশে পেতে মন চায়। এর জন্য তো শুধু 4 বিয়ে করার হাদিস বাদে আর কোনো হাদিস জানে না। আমিও ভাবলাম আরেকটা বিয়ে করব। সামিয়ার বিয়েটা হয়ে গেলেই করে নেব। সুভাষের কথা শুনে বেলির মুখ বাংলার পাঁচের মতো হয়ে গেল। বেলি আর কথা বলল না। অন্য সবাই নানা বিষয়ে কথা বললেও বেলির মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। সুভাষও ভাবল হয়তো একটু বেশি বলে ফেলেছে। যাই হোক, খাবার চলে এলো। যে যার মতো খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাত 11টা। সকলে জেগে আছে, কারণ প্রথমত বিয়ে বাড়ি, তার উপর আবার বেলির জন্মদিন। বেলিকে সারপ্রাইজ দিবে বলে ঠিক করেছে তারা। রাত 12টায় হুড়মুড়িয়ে সকলে বেলির ঘরে যায়, তাকে উইশ করল। বসার ঘরকে সুন্দর করে সাজানো হয়েছে। বেলি কেক কাটল। সকলের মুখে তুলে কেক খাইয়ে দিলেও সুভাষের দিকে একবারও তাকালো না পর্যন্ত। সুভাষ কারণটাও বুঝতে পারল। তার প্রেয়সী যে তার উপর প্রচণ্ড ক্ষেপে আছে তা বোঝাই যাচ্ছে। যাক, প্রেয়সী তাহলে তার প্রতি কিছু অনুভব করছে। রুমে এসে শুয়ে পড়ল বেলি। তা দেখে সুভাষ বেলিকে ধরে টেনে বসিয়ে দিল। আমি জানি তুমি তখনকার ঘটনার জন্য রেগে আছো। আরে বাবা, আমি কেন বিয়ে করব যেখানে তুমি আছো? আমি তো শুধু মজা করেছিলাম। আচ্ছা, আই এম সরি বউ, প্লিজ বউ রাগ করো না। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি, প্লিজ মাফ করে দাও। নেক্সট টাইম থেকে আর বলবো না। প্লিজ আমার সাথে কথা বলো, আমার দিকে তাকাও বউ। এবার বেলি কেঁদে দিল। দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সুভাষ ভীষণ অবাক হলো। কান্না করছে কেন এই মেয়ে? তুমি কান্না করো না প্লিজ, আই এম সরি, আর বলবো না এমন কথা। আপনি জানেন আমি খুব কষ্ট পেয়েছি। আপনি এভাবে বলতে পারলেন এমন কথা? আমি কি আপনার বউ না? আমি কি আপনার কেউ না? আমাকে কি একটুও ভালো লাগে না? আপনি আমাকে একটুও ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তাহলে এমন কথা বলতে পারতেন না। মানুষ সত্যি বলে, বউ পুরনো হয়ে গেলে ছেলেরা বিয়ে করতে চায়। বউকে তখন ভালো লাগে না, তখন নতুন কাউকে ভালো লাগে। ওই যে বলে না, পুরনো হয়ে গেলে গুরুত্ব কমে যায়। এক কাজ করেন, আমাকে ডিভোর্স দিয়ে। আর কিছু বলার আগেই বেলির ঠোঁটের মাঝে সুভাষ নিজের ঠোঁট গুজে দিল। এত দ্রুত ঘটনায় বেলির চমকে গেল। বেলি দু হাতে সুভাষের চুল খামচে ধরল। সুভাষের হাত বিচরণ করছে বেলির পিঠ জুড়ে। বেলির পুরো শরীরে বিদ্যুৎ গতিতে শিহরণ খেলে গেল। সুভাষ হাতের স্পর্শ অবাধ্য থেকে অবাধ্য হতে লাগলো। বেলি বাচ্চাদের মতো ছোটাছুটি করতে শুরু করলো। সুভাষ আরো বেলিকে নিজের সাথে চেপে ধরল।
বেশ কয়েক মিনিট পর ছেড়ে দিল। বেলি হাঁপাতে লাগলো। বেলির গাল লজ্জায় পুরো লাল হয়ে আছে। লজ্জায় সুভাষকে জড়িয়ে ধরল বেলি। সুভাষ বেলির মুখ নিজের দিকে তুলল। বেলি এখনো নিচের দিকে তাকিয়ে আছে। সুভাষ বেলির কপালে চুমু খেয়ে বলল, গিফট নেবে না? বেলি চোখ তুলে তাকালো। সুভাষ বেলিকে ছেড়ে দিয়ে আলমারি থেকে একটা শপিং ব্যাগ বেলির হাতে দিল। রেডি হয়ে মেসেজ দিও, আমি বারান্দায় আছি। বলে সুভাষ বারান্দায় চলে গেল। বেলি ব্যাগ খুলে দেখলো কালো রঙের জামদানি শাড়ি, ম্যাচিং করে সবকিছু আছে। বেলি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। রেডি তো হলো ঠিক আছে, কিন্তু এখনো লজ্জা লাগছে। কিভাবে মেসেজ দিবে? তুমি কি রেডি? সুভাষের মেসেজ এলো। হুম। বেলি শুধু এতটুকু উত্তর দিল। সুভাষ ঘরে এলো, বেলির দিকে তাকালো। কি সুন্দর লাগছে মেয়েটাকে, কি সুন্দর লাগছে। ফর্সা দেহে কালো রং, কি সুন্দর মানিয়েছে। বেলির চোখে মুখে লজ্জার ছাপ। নিচের দিকে তাকিয়ে আছে বেলি। বেলির কাছাকাছি গিয়ে দাঁড়ালো সুভাষ। চোখ দুটো বেলিতে নিবদ্ধ। খুব সুন্দর লাগছে তোমাকে, একদম পরি মনে হচ্ছে। বেলি চোখ তুলে তাকালো না। লজ্জায় চোখ তুলতে পারছে না বেলি। কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। বুকের ভিতর ধুকধুক করছে। সুভাষ তাদের দূরত্ব কমিয়ে আরো কাছে এলো বেলির। এক হাতে বেলির কোমর জড়িয়ে ধরল, অন্য হাতে বেলির থুতনি উঁচু করে মুখ তুলল। আমার দিকে তাকাও বেলি। এবার বেলি তাকালো। এই কণ্ঠকে উপেক্ষা করার সাধ্য নেই বেলির। কেমন ঠান্ডা স্বর, কিছু একটা আছে এই স্বরে। এই কণ্ঠ যেন বেলির পুরো বদন নিস্তব্ধ করে দিচ্ছে। বেলি সুভাষের চোখে চোখ রাখল। চোখের ভাষা গভীর। এই চোখের ভাষা পড়ার সাধ্য নেই বেলির। সুভাষ বেলির কপালে চুমু খেল। বেলিকে নিজের সাথে আরো অনেক নিবিড় করে নিল। বেলির গালে পরপর কয়েকটা চুমু খেল। বেলির কানে নিজের ওষ্ঠ ছুঁয়ে বলল, আমার হৃদয়ে ঝড় তোলার জন্য এই দায় কে নেবে কন্যা? আপনি নেবেন? শান্ত করতে পারবেন এই ঝড়? বেলি কোনো কথা বলল না। একে তো এমন ঘোর লাগানো কণ্ঠ, তার উপর আবার আপনি সম্বোধন। বেলির মুখ দিয়ে চেয়েও কিছু বের হচ্ছে না। বেলিকে পাজা কোলে তুলে নিল সুভাষ। বারান্দার ডিভানে বসিয়ে নিজে পাশে বসল। জানো, আমার অনেক শখ ছিল নিজের ব্যক্তিগত সম্পদ নিয়ে চাঁদ দেখব। ব্যক্তিগত সম্পদ? আমার বউ আমার একান্ত ব্যক্তিগত সম্পদ। বেলি হাসল। কি বলে এই লোক? বউ নাকি সম্পদ? বেলি নাকি তার সম্পদ? বেলি মিহি কণ্ঠে বলল, ও তাই? মানুষ মুগ্ধ হয় চাঁদ দেখে, আর আমি বারংবার, প্রতিবার, হাজারবার, শতবার তোমায় দেখি মুগ্ধ হই প্রেয়সী, এবং মৃত্যুর আগ পর্যন্ত তোমাতেই মুগ্ধ ও নিবদ্ধ থাকতে চাই। বেলি হাসল। বেলির হাসি দেখে হাসল সুভাষ। পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো, একটা ডায়মন্ডের রিং। সুভাষ যত্ন সহকারে বেলির অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে চুমু খেল। বেলি শুধু সুভাষের কাণ্ড দেখছে। কি করছে এই লোক? বেলি যত এই লোককে দেখছে ততই মুগ্ধ হচ্ছে। আর সুভাষের সাথে এই সুভাষের খুব বেশি পার্থক্য। বিয়েটা এমনভাবে হয়েছে যে কিছুই করা হয়নি, তাই আজ রিং পরিয়ে দিলাম, যাতে সকলে বুঝতে পারে তুমি সুভাষের বেলি, সুভাষের নামে লিখিত সুভাষের বউ। বেলি আবার হাসল। বেলি সুভাষের কাঁধে মাথা রাখল। আগে এই লোককে একটুও ভালো লাগতো না, এখন এই লোকের সাথে থাকলে প্রশান্তি অনুভব হয়। সময় কত জলদি সবকিছু বদলে দেয়, তাই না? সবকিছু কত সুন্দর করে সাজিয়ে দেয় সময়। একটা অপরিপক্ক নরবরে নিস্তেজ সম্পর্ককে কত সুন্দর, পরিপক্ক, সতেজ, প্রাণবন্ত করে দেয় সময়, তাই না? কি ভাবছো বেলি? না কিছু না তো। চলো ঘুমোবো। বলেই বেলিকে কোলে তুলে নিল সুভাষ। বেলিকে বেডে শুইয়ে নিজের সম্পূর্ণ ভার বেলির উপর ছেড়ে দিল। বেলির ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিতেই বেলির চোখ বন্ধ করে নিল। বেলির এই সুভাষকে দেখার সাহস নেই। বেলির ঠোঁট জোড়া কাঁপছে। সুভাষ হাসল। বেলির কানের কাছে নিয়ে মিহি কণ্ঠে বলল, শোনো কন্যা, তোমার অনুমতি ব্যতীত আমি কিচ্ছু করব না। যতদিন না বেলি নিজেকে তৈরি করে সুভাষকে আগলে নিতে, ততদিন এই সুভাষ নিজেকে ধরে রাখবে। বলেই বেলির গলায় মুখ গুজে দিল সুভাষ। নিজের ঠোঁটের বিচরণ বেলির গলায় চালিয়ে বেলিকে জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেল সুভাষ। বেলি সুভাষের দিকে তাকিয়ে হাসল। সুভাষকে তাকিয়ে এই প্রথম সুভাষের গালে চুমু খেল বেলি। নিজের কাজে নিজেই লজ্জা পেল। কি সুন্দর করে ঘুমাচ্ছে, দেখতে এত স্নিগ্ধ লাগছে কেন? কে বলবে এই লোক বেলির থেকে 9 বছরের বড়? মুখে চাপদারি, জোড়া ভ্রু, সরু নাক,
সবকিছু পারফেক্ট। 28 বছরের এক যুবক। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর বেলিও গভীর ঘুমে তলিয়ে গেল। পুরো বাড়ি সাজানো হয়েছে ফুল দিয়ে আর লাইটিং দিয়ে।